এক যে ছিল অনুব্রত, নামটা বড়ই চেনা। তিহারে তার ঠিকানা এখন, তবু আদর্শ পিছু ছাড়ে না। ভাবছেন তো যে হঠাৎ এই বীরভূম, তিহার, কেষ্ট এই প্রসঙ্গগুলো কেন আসছে? তাহলে কি গরু পাচার বা তোলাবাজি? হ্যাঁ, একদম একদম ঠিক ধরেছেন, তোলাবাজি। যে আদর্শ এখনো ঘুরপাক খাচ্ছে কেষ্টগড়ে, থুরি 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 বীরভূমে, সেখানে চেতন হোক বা অবচেতন মন, যে কোনো অবস্থাতেই এখনো কেষ্ট মণ্ডলের নাম উঠে আসে। এখনো কি তাহলে কেষ্ট মণ্ডলী বীরভূমের আদর্শ? কেন এই প্রসঙ্গ আসছে জানাবো আজকে বাংলার প্রাইম টাইমে। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৃজিতা। সৃজিতার সঙ্গে আমি বিশাখা রয়েছি। এবং যখন অনুব্রত মণ্ডল কারোর আদর্শ হয়, তখন তার পরম্পরা কি হতে পারে? অবশ্যই তোলাবাজি। এটা তো বলে দেওয়ার সত্যি কোনো জায়গা থাকে না, অবকাশও থাকে না। একেবারে ভর দুপুরে শাটার টানা একটা দোকানের সামনে সে এক ব্যক্তি, সে যেন অনন্ত শয্যায় শায়িত। সেই ব্যক্তিকে দেখলে তার পোশাকটা আগে বর্ণনা করি। খাকি পোশাক পরা, কাঁধে ব্যাজ রয়েছে, সেখানে আবার জলজল করছে WBP, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানে রাজ্য পুলিশ। তো সেই ব্যক্তি যখন শুয়ে রয়েছেন, তার হুঁশ ফিরছে না। ঘুম ভাঙা তো দূর, তার চোখ খোলার মতো অবস্থা নেই। সেই অবস্থায় তাকে টেনে হিঁচড়ে অনেক কষ্ট করে তোলার চেষ্টা করা হচ্ছে। এবার যখন আস্তে আস্তে তার ঘুম ভাঙছে বা যখন তার আস্তে আস্তে হুঁশ ফিরছে, তখন তার মুখে একটাই নাম। তার নাম জানেন? আরে মশাই, বোলপুর, জায়গাটা বীরভূম, পুলিশ, তার মুখ থেকে কার নাম আসবে? কেষ্ট মণ্ডল। ঠিক ধরেছেন, কেষ্ট মণ্ডলের নামই জপ করছেন এই রাজ্য পুলিশের পুলিশ কর্মী। অথচ শুয়ে আছেন রাস্তায়, শাটার ফেলা দোকানের সামনে শুয়ে আছেন অনন্ত শয্যায়। তারপর যখন উঠলেন, এরকমভাবে একটা কাঁধে হাত দিয়ে, কোনো রকমে মাথায় হাত দিয়ে ওঠার মতো ক্ষমতা নেই, চোখ খোলারও ক্ষমতা নেই, তখনও বলছেন কেষ্ট মণ্ডলের নাম। তো যে কেষ্ট মণ্ডলের কথায় একটা সময় পর্যন্ত আমরা জানি বীরভূমের পুলিশ উঠতো বসতো, সেই কেষ্ট মণ্ডলকে ভুলতে পারছে না এখনও রাজ্য পুলিশের কর্মীরা, বীরভূমের পুলিশ। আর সেই জন্যই বেহুশ অবস্থায়, অবচেতন মনেও সেই কেষ্ট মণ্ডলের নামই জপ করছেন। শুধু নাম জপ করাই নয়, সঙ্গে রয়েছে আদর্শ, অর্থাৎ তোলাবাজি। এবারে বিশাখা যে বিষয়গুলি আপনাদেরকে বলছিল, চলুন সেই ছবিটা একবার আপনাদেরকে দেখাই একে একে পরপর। প্রথমেই আপনাদেরকে কি দেখাবো? রাস্তায় পড়ে রয়েছেন মাতাল পুলিশ। হ্যাঁ, আগে মাতাল পুলিশ রাস্তায় তিনি পড়ে রয়েছেন। দেখুন সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। লম্বা হয়ে শুয়ে রয়েছেন সেখানে। এবার যেন মনে হচ্ছে অনন্ত শয্যায় রয়েছেন, মানে সুসজ্জিত শয্যায় শুয়ে রয়েছেন পুলিশ। তার স্বপ্নে হয়তো এরকমই কিছু আসছে, তিনি বুঝতে পারছেন না যে তিনি আদতে মাতাল অবস্থায় রয়েছেন। হলো হেন মাতাল পুলিশকে তো দেখলে যে কেউ রাস্তায় দাঁড়িয়ে যাবে। মানে পুলিশ, যার দায়িত্ব আইন রক্ষা করা, মানুষকে সাহায্য করা, তিনি রাস্তায় পড়ে আছেন। স্বাভাবিকভাবে ভিড় এবং পুলিশকে টেনে তোলা হচ্ছে। আচ্ছা, কে টেনে তুলছে? পুলিশকে পুলিশই টেনে তুলছে। তিনি কার্যত টলছেন, তার হাঁটার ক্ষমতা নেই, চোখ খুলতে পারছেন না। হেন পুলিশকে টেনে তুলছে পুলিশ। এমন অবস্থা, পুলিশকেই পুলিশ টেনে তুলছে, তার নিজের কোনো ক্ষমতা নেই গাড়িতে ওঠার। চোখগুলো ঢুলু ঢুলু, রাস্তায় লোক জমে গিয়েছে। স্বাভাবিকভাবে মানুষ ভাবতেই পারেন যে এদের কাছে কী বা অভিযোগ জানাবো, কী বা বিচার পাবো। তাই যাই হোক, এবার দেখুন তিনি হাঁটবেন কি? পা তো টলছে, কাঁচির মতো চলছে পা টলছে, কাজেই কথা বলতে পারা, হাঁটা সবটা তো অনেক দূরস্থ। তো হেন পুলিশকে পুলিশই তুলে নিয়ে গেল। তার মানে বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি, তাই তো বিশাখা? একদমই তাই। তুমি যে কথাটা বলছিলে যে ভর দুপুরে একজন পুলিশ কর্মী বেহেড হয়ে, মাতাল হয়ে রাস্তায় পড়ে রয়েছেন, তাকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশই, সেই বিষয়টা একটা বিষয় হতে পারে, কিন্তু তার থেকেও বড় বিষয় এই যে বেহেড অবস্থায় অবচেতন মন থেকে কি বলছে যখন ঘুম ভাঙছে এই পুলিশ কর্মীর। কি বলছেন তিনি, যার জন্য সবার নজর তার কথার দিকে চলে যাচ্ছে, সবাই কান খাড়া করে শুনছেন। কি বলছেন নিজের কানে শোনো। হ্যাঁ, কেশমল কি ও ভাই, কেশমল কি নেবে? তুমি কি খেয়েছো? ওরা কি নেবে, আমরা আর নেবো না। আরে ওরা নেবে, আমরা আর নেবো না। কি নেবে না, কি নেবে না? লে হ্যাঁ, কেশমল কি
ভাই কাস্টমার কি নেবে? তুমি কি খেয়েছো? ওরা কি নেবে, আমরা নেবো না। আরে ওরা নেবে, আমরা নেবো না। কি নেবে না? কি নেবে না? লে কাস্টমার কি নেবে? কাস্টমার কি নেবে? তুমি কি খেয়েছো? ওরা কি নেবে, আমরা নেবো না। আরে ওরা নেবে, আমরা নেবো না। কি নেবে না? কি নেবে না? শুনলেন আপনারা? পুলিশ বলছেন যে খালি কেষ্টই নিবে, আমরা নেব না। যাই হোক, যে কেষ্টমণ্ডলের কথা বলা হচ্ছে তার বর্তমান অবস্থানটা আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিয়ে আছে। সবে দোল গেল না, সবে হোলি গেল। তো এই যে হোলিটা, এই যে দোলটা গেল, ঠিক 1 বছর আগে চলে যান, সেই হোলিতে কেষ্টমণ্ডলকে তিহারে নিয়ে যাওয়া হয়েছিল। তো এহেন কেষ্টমণ্ডলকে আমাদের রাজ্য থেকে প্রায় 1500 কিলোমিটার পথ পেরিয়ে তিহারে নিয়ে চলে যাওয়া হয়েছে। তিনি সেখানেই রয়েছেন, এতদিন ধরে তিনি সেখানেই রয়েছেন, বিচারাধীন অবস্থায় রয়েছেন, মধু পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু তার আদর্শ গোটা বীরভূমের আনাচে কানাচে, দিকে দিকে, রাস্তাঘাটে শুধু উন্নয়নের মতো দাঁড়িয়ে নেই, লুটিয়েও পড়ে আছে। কার্যত এবার পুলিশের মুখেও কেষ্টর নাম এবং তার দাবি, ওই অবচেতন অবস্থাতে তার দাবি যে খালি কেষ্টই নেবেন, আমরা নেব না। এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। কিন্তু তুমি যতই বলো না কেন যে 1500 কিলোমিটার দূরে এখন বীরভূমের কেষ্টমণ্ডল রয়েছে, কারণ বীরভূম থেকে তিহারের দূরত্ব এতটাই, 1500 কিলোমিটার প্রায়, কিন্তু তাতে কি যায় আসে? যে বীজ তিনি বপন করে গিয়েছিলেন সেই বীজের ফল ফুল এখনো তো সেখানে বীরভূমে রয়েছে। এখনো তো একাংশের মানুষ, একাংশের পুলিশ কর্মী, একাংশের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা বা অবশ্যই তার দলের নেতা নেত্রীরা, তার দলের কর্মীরা, তারা তো এখনো সেই আদর্শেই উদ্বুদ্ধ। কোন আদর্শ? কেষ্টই আদর্শ। যে আদর্শ কেষ্টর আদর্শ, সেখানে তো পরম্পরাও থাকতে হয়। সেখানে কোন পরম্পরা? সেখানে অবশ্যই পরম্পরা হলো তোলাবাজি। আর সেই জায়গা থেকে যখন এখনো একজন একেবারে অজ্ঞান হয়ে যাওয়া, প্রায় অবচেতন মন থেকে একজন পুলিশ কর্মী এখনো কেষ্টমণ্ডলের কথা বলছেন এবং তিনি এটাও প্রশ্ন করছেন যে কেষ্ট যদি করে আমি কেন করব না, সেই জায়গা থেকে কি বলছেন রাজ্যের বিরোধীরা, শুনুন। সরকারটা গড়াগড়ি খেতে যাচ্ছে, পুলিশ মন্ত্রী গড়াগড়ি খাবে, পুলিশ গড়াগড়ি খেয়ে ট্রেলার শুরু করে দিল। আসলে বলতে চাইলেন একা কেষ্ট খাবে আর তার ভাগ পুলিশ মন্ত্রীর দপ্তর কি কালীঘাট একমাত্র তারা পাবে কেন? আমরা মাঝে পুলিশ, আমরা অনুব্রতদের কেষ্টদের পিছনে আমরা নিরাপত্তা নিয়ে বসে থাকি, আমরা কেন ভাগ পাবো না? একেবারে লুঠের ভাগাভাগির লড়াই রাজ্যের মানুষ বুঝে গেছে। বীরভূমে বড় বড় নেতা হোক বা পুলিশ, 8 থেকে 80 সবার মুখে কেষ্ট নাম, সবার মুখে অনুব্রতর নাম। বাবার এই তো যেন মনে হচ্ছে অমিতাভ বচ্চনের সিনেমার ডায়লগ, পরম্পরা, প্রতিষ্ঠা, সেটাই যেন দাপিয়ে বেড়াচ্ছে গোটা বীরভূম জুড়ে। নইলে আপনারাই বলুন না, আমাদের রাজ্যের যারা বড় বড় উচ্চস্থানীয় নেতৃত্ব, সেটা ফিরহাদ হাকিম হতে পারেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, তারাও বা কেষ্টকে পুরো ছেটে ফেলে দিতে পারলো কোথায়? দেওয়াল লিখনেও বা তিহার জেল থেকে খেলা হবে এমন কথা বাদ পড়লো কোথায়? কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি কেন হবে বীরভূমে? কেন বীরভূমের এরকম অবস্থা? কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন এই গোটা ঘটনা নিয়ে, একবার শুনুন। কেষ্টদা খেতে খেতে তিহার জেলে কি খাচ্ছে আমি তো বলতে পারবো না। যে পুলিশ ফোর্সের ভেতরে যে রাজনীতিক বিষ প্রক্রিয়া এবং বিষ ঢোকানো হয়েছে, তাতে পুলিশ ফোর্সকে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি দলদাসে পরিণত হচ্ছে। তার ভেতরে এমন রাজনীতির বিষ রাজ্য সরকার যাতে প্রবেশ না করায়, যাতে পুলিশ ফোর্সটা নিজে থেকে ডিসলজড হয়ে যায়। পুলিশ মানুষের জন্য কাজ করবে, কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য নয়। আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম যে বাংলা সংস্কৃতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু যদি সংস্কৃতির কথাই বলি তাহলে শুধু বাংলা কেন, একটু দেশের মধ্যে কোথায় কোথায় কি কথাবার্তা হচ্ছে, কি কি চলছে সেদিকেও একটু নজর দিয়ে চলুন। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভালোবাসার নাম করে কিভাবে ঘৃণা ছড়ানো হচ্ছে,
কিভাবে কুমন্তব্যের ফোয়ারা চতুর্দিকে যেন ছড়িয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদেরকেও কোনো রকমভাবে রেয়াত করা হচ্ছে না, কুমন্তব্য করতে গিয়ে শালীনতার মাত্রাটুকুও ছাড়িয়ে যাচ্ছেন অনেক নেতা এবং যারা কিনা বলেন মহব্বত কা দোকান, সেই ভালোবাসার দোকান থেকেও শুধুই ঘৃণার উদ্রেক হচ্ছে। আমরা দেখেছিলাম এর আগে কংগ্রেস নেত্রী, যেখানে দেখেছিলাম কংগ্রেস নেত্রী থেকে শুরু করে এখন সুপ্রিয়া শ্রীনাথের পর এখন দেখতে পাচ্ছি রণদীপ সুরজেওয়ালা। টার্গেট প্রথমে ছিলেন কঙ্গনা রানাওয়াত, তারপর টার্গেট হলেন হেমা মালিনীও। एमएलए एमपी क्यों बनाते हैं? ताकि वो हमारी आवाज उठा सके, हमारी बात मनवाए, इसीलिए बनाते होंगे। कोई हेमा मालिनी तो एनी के लिए बनाते होंगे। কুকথার ফুলঝুরি কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাথের রেশ কাটতে না কাটতেই তালিকায় নতুন নাম রণদীপ সুরজেওয়ালা। কঙ্গনা রানাওয়াতের পর এবার টার্গেট বলিউডের আরও এক অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। যদিও বিরোধী মন্তব্যে পাত্তা দিতে নারাজ মথুরার বিজেপি প্রার্থী। उनका काम है कहना है ना, विपक्ष है तो थोड़ी अच्छा बोलेंगे मेरे लिए, वो तो खराब ही बोलेंगे। तो ठीक है, उसको हमें काउंटर अटैक करना ज़रूरी होता है, लेकिन सब प्यार से सब कुछ बहुत कुछ अच्छा हो रहा है मेरे साथ। বিজেপি ও মোদির ঊর্ধ্বমুখী গ্রাফ দেখে চিন্তায় কংগ্রেস। সত্যি তো, ভালোবাসার দোকানে এত ঘৃণা, এরকম ধরনের মন্তব্য এক একজন করে প্রার্থীকে দাঁড় করানো হচ্ছে, সেটা যেখান থেকেই হোক, তাদের সম্বন্ধে এরকম, এবং বিশেষত তারা প্রত্যেকেই মহিলা, তাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য। দীর্ঘদিনের সুপ্রাচীন নাকি একটি দল, এই সুপ্রাচীন দলের একই হাল। তাদের এই মন্তব্য শুনলে তো কান পাতা দেয়, সে তো মুখে নেওয়া যায় না, উচ্চারণ করা যায় না। এই ধরনের মন্তব্যের কারণটা কি? এটা কিসের বহিঃপ্রকাশ? আর এতে রাজনৈতিক লাভটাই বা কি, এটাও তো বোঝা যায় না। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে, এই মন্তব্যের এই যে কুকথার ফুলঝুরি, এটা নিয়ে রাজ্যের বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ তিনি কি বলেছেন, একবার শুনুন। সব জায়গা থেকেই কংগ্রেসের যে পায়ের তলায় মাটি চলে যাচ্ছে এবং রাজনৈতিক দৈন্যতা এবং তাদের যে কোনো ইস্যু নেই, তাদের প্রতি যে মানুষের আস্থা চলে গেছে, আর কেউ ভরসা করছেন না। কিন্তু ইলেকশনের ময়দানে একটু দৃষ্টি আকর্ষণ করবার জন্য যদি কেউ গায়ে নিজে পাক মাখতে চায়, তাহলে কার কি করার আছে? রুদ্রনীল ঘোষ তিনি বলছেন, বিজেপি নেতা, তিনি বলছেন যে প্রচারে আসার জন্য নাকি এরকম কথা বলা হচ্ছে। আমরা কি না শুনেছি বলুন তো, এই এক সপ্তাহের মধ্যে আমরা কি না শুনেছি। কঙ্গনা রানাওয়াত, যিনি হিমাচলের মান্ডি থেকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন, তার সম্পর্কে, এবং শুধু তার সম্পর্কেই নয়, মান্ডির সমস্ত মা বোনেদের সম্পর্কে সুপ্রিয়া শ্রীনাথ তিনি কি বলেছেন, সত্যি বলতে আমার অন্তত মুখে আটকাবে। আপনাদের শুনতেও হয়তো ভালো লাগবে না, কিন্তু আমরা সবাই জানি যে কি বলেছেন, এবং যার জন্য ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্টও করা হয়েছে, তার নামে অভিযোগও করা হয়েছে। আর সেই জায়গা থেকে থামা তো দুরাস্ত। আজকে রণদীপ সুরজেওয়ালা, যিনি কিনা কংগ্রেসের মুখপাত্র, একজন সিনিয়র নেতা, তার তরফ থেকেও হেমা মালিনী প্রসঙ্গে কি বলা হচ্ছে। হেমা মালিনী, যাকে আমরা ড্রিম গার্ল হিসেবে জানি, যাকে আমরা দেশের একজন অন্যতম আইকন হিসেবে জানি, কত বয়স হয়ে গেছে, একজন সিনিয়র মানুষ, কিছু না হোক একজন সিনিয়র নাগরিক, একজন মহিলা, তার সম্পর্কে এই ধরনের কথা বলা যায় শুধুমাত্র ভোট পাওয়ার জন্য, ভোট পেতে হবে কয়েকটা ভোটের জন্য। আর এই ধরনের কথা একজন মহিলা সম্পর্কে, যেখানে কিনা সারা দেশ জুড়ে বলা হয় বেটি বাঁচাও, বেটি পড়াও, মহিলা সশক্তিকরণ এবং এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়, সেই জায়গা থেকে আজকে আমরা এই কথাগুলো শুনতে পাচ্ছি কার কাছ থেকে? কোনো চায়ের দোকানে বসে থাকা আমাদের আম আদমির কথা নয়। এরা প্রত্যেকে প্রতিনিধিত্ব করেন একটা জাতীয় দল বলে যারা নিজেদের মনে করেন, এবং শতবর্ষ পুরনো জাতীয় দল বলে যারা নিজেদেরকে বলেন, যাদের সংস্কৃতির কথা বলেন, তাদের নেতার মুখে এই ধরনের কথা শুনতে হয়। সেই জায়গা থেকে এর পরবর্তী সময় যে বিষয়গুলো উঠে আসে, যে যারা এই ইন্ডি নামক জোটের মধ্যে রয়েছে, তারা কি এই বক্তব্যগুলোকে সমর্থন করতে পারেন? কি বলছেন সুজন চক্রবর্তী, সিপিএম নেতা এবং দমদমের যিনি সিপিএম প্রার্থী, এবং সেই সঙ্গে কি বলছেন আশুতোষ, কংগ্রেসের নেতা আশুতোষ চ্যাটার্জি, আমরা শুনব। ভোট और नो ভোট,
কুরুচিকর আক্রমণ কখনোই সমর্থনযোগ্য নয়। ভোটের সময় কুরুচি করব না অন্য সময় কুরুচি করব তাই বা হবে কেন? খুব আনফর্চুনেটলি বিভিন্ন রাজনৈতিক দল এই কুরুচির মনোভাবে চলে এবং কোনো কোনো রাজনৈতিক দল সেগুলোকে প্রশ্রয় দেয়। এটা তৃণমূলের ক্ষেত্রে একেবারে সত্য, এ রাজ্যে বিজেপির ক্ষেত্রেও একই রকমভাবে সত্য। যে ভাষায় তৃণমূল বলে সেই ভাষাতেই বিজেপি বলে, এটা খুবই বেঠিক। সে কংগ্রেসও যদি কোনো জায়গাতে কুরুচির কথা বলে, আমি জানি না কি বলেছে, তাহলে নিশ্চয়ই কংগ্রেসের নেতারাও সব সমর্থন করবেন না, করা উচিত না। আমরা কাউকে টার্গেট করি না, আমাদের কাছে কোনো টার্গেটের বিষয় নেই। টার্গেট তো নরেন্দ্র মোদী সরকার করেছে। না না, মহিলা প্রার্থীদের কোনো রকমই আক্রমণ করা হচ্ছে না, আমরা আক্রমণে বিশ্বাসই করি না। আমাদের মহাত্মা গান্ধীর দল রাহুল গান্ধী বারবার করে বলেছেন এই যে 5 ন্যায়ের ভেতরে মহিলা সুরক্ষা একটা বড় ন্যায়। আমরা ন্যায়ের কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা। খুব অদ্ভুত লাগছিল শুনতে স্পৃজিতা, খুব আমি দেখছিলাম তুমি হাসছিলে, আমরা দুজনেই সত্যি কথা বলতে হাসছিলাম। কাকে বিশ্বাস করব? আশুতোষ চ্যাটার্জিকে বিশ্বাস করব যিনি বলছেন আমরা ঘৃণায় বিশ্বাস করি না, মহাত্মা গান্ধীর আদর্শে আছি আমরা, মহিলাদের অপমানের কথা কখনো ভাবি না। কিন্তু তাহলে রণদীপ সুরজেওয়ালা যেটা বলেছেন, তাহলে কি তিনি কংগ্রেস নেতা নন? তিনি কি কংগ্রেসের মুখপাত্র নন? আর আরও একটা বিষয় যে সুপ্রিয়া শ্রীনাথ, তিনি কি কংগ্রেসের নেত্রী নন? এই প্রশ্নগুলো তো আসি যে এত ভালোবাসা যাদের মধ্যে, তাদের মধ্যে এত ঘৃণা কোথা থেকে আসে, তাও আবার মহিলাদের জন্য? এরকম ধরনের মন্তব্য, মানে ভোটের আবহে রাজনৈতিকভাবে লড়াই হোক তাতে তো কোনো আপত্তি নেই, কিন্তু এইরকম ভাবে কুকথার প্রচার করে কি লাভ হয়? এমন কথা বলার কি দরকার? তারপর নিজেদের স্ট্যান্ড পয়েন্টে নিজেরাই দাঁড়িয়ে থাকতে পারেন না প্রথমত। এবং সুজন চক্রবর্তীর বক্তব্য আমরা শুনছিলাম, প্রসঙ্গত মাথায় রাখবেন এরা সকলেই কিন্তু একটা জোটের মধ্যে রয়েছে। কার্যত তিনি অন্তত এইটুকুনি স্বীকার করেছেন, দেখে ভালো লাগলো যে না, কুকথাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না। তো যাই হোক, এই কুকথার রাজনীতি যেটা আমরা এর আগেও বিভিন্নভাবে বিভিন্ন সময় ভোটে দেখে এসেছি বিশাখা, এই রাজনীতি একেবারেই কাম্য নয়। আগামীতে এরকমভাবে রাজনীতি করার আদৌ কি ফলাফল হয় সেদিকেও আমাদের নজর থাকবে। বাংলায় প্রাইম টাইম এখানেই শেষ করছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।